প্রিয় ছাত্রছাত্রীরা, করোনা পরিস্থিতির কারণে এই নতুন পরিস্থিতিতে নতুন অবস্থায় আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি তোমাদের কিছু উপকারে লাগবে এই ক্লাস। বাসায় বসে বসে পড়াশোনা করবে। আজকে আমরা স্নায়ুযুদ্ধের উপরে একটু আলোচনা করব। স্নায়ুযুদ্ধের ইংরেজি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, যা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেই এবং এটার সমাপ্তি ঘটে 1990-91 দিকে, যখন রাশিয়ার পতন হয়। ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক এর অবসানের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। স্নায়ুযুদ্ধে আমরা কয়েকটি পর্বে ভাগ করে স্নায়ুযুদ্ধকে আলোচনা করতে পারি। যেমন 1945 থেকে 50, 1950 থেকে 53, 1953 থেকে 59, 1959 থেকে 62 এবং 1963 সাল থেকে 90 সাল পর্যন্ত। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এটি মূলত একটি আদর্শগত বিরোধ। যা বলছিলাম যে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে 1990 এর পরে, যখন ইউএসএসআর এর পতন হয় এবং এই পতনের মধ্য দিয়ে বিশ্বের এই দুটি পক্ষের মধ্যকার এই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। আমরা এই বিরোধকে দেখতে পাই মূলত আদর্শগত বিরোধ। এক পক্ষে ধনতন্ত্র গণতন্ত্রবাদী রাষ্ট্রগুলি, যে রাষ্ট্রের নেতৃত্ব দিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার সাথে পশ্চিম ইউরোপের পুঁজিবাদী রাষ্ট্রসমূহ। তাদের ধারণা ধনতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যেই মানুষের মুক্তি, পৃথিবীর মুক্তি সম্ভব। অন্যদিকে কমিউনিস্ট ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন রাষ্ট্র বা রাষ্ট্রসমূহ, তাদের ধারণা যে সমাজতন্ত্রের মাধ্যমে পৃথিবীকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত করা সম্ভব। আমেরিকান অর্থনীতিবিদ স্টেটম্যান বার্নার্ড বারুচ 1947 সালে প্রথম কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে আমেরিকান সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, তিনিও সংবাদপত্রে প্রথম কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। এইভাবে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নামক শব্দটি পৃথিবীতে আবির্ভূত হল। এর তিনটা দিক। এক হলো দুই পক্ষের মধ্যে সন্দেহ এবং একে অপরের প্রতি একটা ভীতিকর মনোভাব। আরেক হলো আদর্শগত বিরোধ এবং পৃথিবীতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। সেই সাথে স্নায়ুযুদ্ধটা হলো যুদ্ধ নয়, এটা যুদ্ধ অবস্থা। যুদ্ধ বাঁধবে এরকম একটা পরিস্থিতি, কিন্তু ব্যাপক অর্থে যুদ্ধ এই পিরিয়ডে বা এই যে লম্বা সময় 1945 থেকে 90 সালের মধ্যে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কোনো যুদ্ধ হয়নি। আমরা কেন এই স্নায়ুযুদ্ধ তার একটা পটভূমি দেই। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়াতে ভ্লাদিমির ইলিচ
লেনিন তার নেতৃত্বে বলশেভিক দল সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু করে এবং অক্টোবর মাসে 1917 সালের অক্টোবরে রাশিয়াতে বলশেভিক বিপ্লব সংগঠিত হয় এবং এই কমিউনিজম মতবাদ এটা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। রাশিয়া সহ পূর্ব ইউরোপের দেশগুলি, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলিতেও এই মতবাদ ছড়িয়ে পড়তে থাকে। আর সেটি হলো পশ্চিমা বিশ্বের বা আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রগুলির ভীতির বিষয় হলো এই কমিউনিজম। 1939 থেকে 45 সাল পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যক্তিকালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমরা দেখতে পাই যে অক্ষ শক্তির বিরুদ্ধে মিত্র শক্তি যখন লড়াই করছে, তখনও মিত্র শক্তির একটি অংশ সোভিয়েত ইউনিয়ন তার প্রতি বাকি তার সহযোগী শক্তি যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউকে বা যুক্তরাজ্য বা ইংল্যান্ড, ফ্রান্স, এদের মনোভাব ঠিক বন্ধুত্বপূর্ণ নয়। এক ধরনের অবিশ্বাস, এক ধরনের সন্দেহ রাশিয়ার প্রতি বা সোভিয়েত ইউনিয়নের প্রতি তাদের বরাবরই আমরা দেখতে পাই। এই পরিস্থিতির উপরেই যুদ্ধ শেষের দিকে যখন আমেরিকার প্রেসিডেন্ট FD রুজভেল্ট বা ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট তিনি মৃত্যুবরণ করলেন, তারপরে তার পরবর্তীতে ক্ষমতায় আসলেন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। তিনি তার বিখ্যাত মতবাদ দিলেন, নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন, অর্থাৎ কমিউনিজমের খপ্পর থেকে পশ্চিম ইউরোপ সহ ইউরোপীয় রাষ্ট্রগুলি সহ বিশ্বকে, বাকি বিশ্বকে কমিউনিজমের খপ্পর থেকে বাঁচাতে হবে। আর এরই অর্থনৈতিক রূপ হল মার্শাল প্ল্যান, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিকে আর্থিক সহযোগিতার মাধ্যমে কমিউনিজমের খপ্পর থেকে উদ্ধার করা। আমরা দেখতে পাই 1945 সালে যখন জার্মানি পরাজিত হয়ে গেছে, পরাজিত জার্মানির উপরে চারটি শক্তি তাদের দখল প্রতিষ্ঠা করে। এক হলো সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, আর এক হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। সেই সময়ে পূর্ব জার্মানি এর উপরে আধিপত্য প্রতিষ্ঠা করে সোভিয়েত ইউনিয়ন। পূর্ব জার্মানির সাথে আরো বেশ কিছু পূর্ব ইউরোপীয় দেশসমূহ সোভিয়েত ইউনিয়নের দাবেদারে চলে যায়, যেমন বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, আলবেনিয়া ইত্যাদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, আর সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য পরাজিত জার্মানির কাছে রাশিয়া দাবি করে $10,000 মিলিয়ন ক্ষতিপূরণ। ওদিকে জার্মানির এই ক্ষতিপূরণ দানের মতো পরিস্থিতি ছিল না।
তাই পশ্চিমা বিশ্ব দেখল যে ক্ষতিপূরণ তো নয়, উল্টো জার্মানদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা না হলে তারা ধ্বংস হয়ে যাবে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের অধীনস্থ এলাকা সমূহ তারা অখণ্ড রূপ দিল এবং যা পশ্চিম জার্মানি হিসেবে পরিচিত হয়ে ওঠে। এই অঞ্চলে তারা আর্থিক সহযোগিতা করা শুরু করলো এবং পশ্চিম জার্মানি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। 1945-এর দিকে, তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরান এবং ইরানের তেল যাতে অক্ষ শক্তির হাতে না পড়ে এই জন্য মিত্র শক্তি ইরান দখল করে নিয়েছিল এবং ইরানের তেলের উপরে প্রতিষ্ঠা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তেলের উপরে বিশেষ আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য রাশিয়া ইরানের সাথে তেল চুক্তি করে 1945 সালে এবং এরপরে 1946 সালে ইরান থেকে রাশিয়া তার সৈন্য প্রত্যার্পণ করে। ইরানের মজলিসে শুরা বা পার্লামেন্ট এই তেল চুক্তির উপরে যখন তারা ভোটাভুটি করলো, দেখা গেল সংখ্যাগরিষ্ঠ ভোটে রাশিয়ার সাথে এই তেল চুক্তি মজলিস বাতিল করে দিল, নাকচ করে দিল এবং ইরানের সাথে আমেরিকার একটি গোপন সমঝোতা হয়েছিল এবং আমেরিকার সাথে ইরানের সামরিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। গ্রিস 1944 সালে ব্রিটিশ সৈন্যরা গ্রিসকে জার্মান দখল থেকে মুক্ত করে। 1945 সালে গ্রিসে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে কমিউনিজম মতাদর্শের দলকে ঠেকানোর জন্য পশ্চিমা বিশ্ব একজোট হয়ে যায় এবং এই গ্রিসের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে বা যুদ্ধ শেষ হওয়ার পরে রাশিয়া তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চল দখল করে এবং দার্দানেলিস প্রণালী দিয়ে শুধুমাত্র রুশ জাহাজ বা যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার দাবি করে। এরকম পরিস্থিতিতে তুরস্ক আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপের সহযোগিতা লাভ করে এবং তুরস্ক ন্যাটো জোটের অংশ হয়ে যায়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু সীমান্ত বিরোধ দেখতে পাই, যেমন ইতালি যুগোস্লাভিয়ার মধ্যকার সীমান্ত বিরোধ, গ্রিস এবং বুলগেরিয়ার মধ্যকার সীমান্ত বিরোধ। এই বিরোধ নিয়েও এই স্নায়ুযুদ্ধের বিবদমান দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। রাশিয়াকে যুদ্ধকালে পশ্চিমা বিশ্ব সহযোগিতা করে নাই, এটা রাশিয়ার একটি মারাত্মক অভিযোগ ছিল যে রাশিয়া যখন জার্মানির দ্বারা চরমভাবে আক্রান্ত হলো, সেই সময়েও পশ্চিমা বিশ্ব তাকে যথাযথভাবে যথাসময়ে সহযোগিতা করে নাই। এমনকি যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট উন্মোচন করতেও ব্যাপক বিলম্ব করেছিল। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়া যাতে আরো ক্ষতিগ্রস্ত হয়
সোভিয়েত ইউনিয়ন যাতে আরো ধ্বংসের মুখে পড়ে, হয়তোবা এই ধরনের একটা অভিযোগ রাশিয়া তাদের দিকে ছুড়ে দিয়েছে। 18 মার্চ 1949 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে ন্যাটো তৈরি করে। এর সদস্য রাষ্ট্র হয় পশ্চিম ইউরোপের গণতান্ত্রিক দেশগুলি এবং এর নেতৃত্বে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য সাম্যবাদী সোভিয়েত ইউনিয়ন সরকারকে বা সোভিয়েত ইউনিয়নের আধিপত্যকে চ্যালেঞ্জ করা, আধিপত্যকে মোকাবেলা করা। 1949 সালে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এই কমিউনিস্ট সরকার, চীনের কমিউনিস্ট সরকারের সাথে রাশিয়ার মিত্রতা বেশি দিন টেকেনি। খুব অল্প দিনের ভেতরেই দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় এবং চীন নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়াতে আমরা দেখতে পাই একটি বিভক্তি। 1948 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ হয়ে যায় এবং 1950 সাল থেকে 53 সাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়। এই যুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন দেয় রাশিয়া এবং চীন, দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। অবশেষে 53 সালে তাদের মধ্যে অস্ত্র সংগ্রহ চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই পরিস্থিতি এরপর থেকে যে দুই কোরিয়ার মধ্যকার যে একটা দ্বান্দ্বিক অবস্থা, এটা আজও বিরাজমান আছে। ভিয়েতনাম 1954 খ্রিস্টাব্দে ফ্রান্স ইন্দোচীন থেকে তার সর্বশেষ যুদ্ধে পরাজিত হয়ে সরে যেতে বাধ্য হয়। ইন্দোচীন মানে হলো লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এই তিনটি রাষ্ট্রের সমন্বিত যে অঞ্চল, ওটাই ইন্দোচীন নামে পরিচিত। 54 সালে ফ্রান্স ইন্দোচীন থেকে সরে যাওয়ার পরে এই শূন্য স্থান দখলের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র তৎপর হয়ে ওঠে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও তৎপর হয়ে ওঠে এবং 1954 সালের জেনেভা সম্মেলনে সিদ্ধান্ত হয় লাওস এবং কম্বোডিয়াকে স্বাধীনতা দেওয়া হবে আর ভিয়েতনামে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর সমান্তরাল করে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এইভাবে দুটি অঞ্চলে ভাগ করে দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা যুক্তরাষ্ট্র তার পুতুল সরকার প্রতিষ্ঠিত করে। কিন্তু হো চি মিনের নেতৃত্বাধীন উত্তর ভিয়েতনামের সরকার দক্ষিণ ভিয়েতনামের এই পুতুল সরকারকে কখনোই মেনে নেয়নি এবং 65 সাল থেকে 73 সাল পর্যন্ত একটি ব্যাপক যুদ্ধ বিগ্রহ আমরা এই অঞ্চলে দেখতে পাই, যার একদিকে দক্ষিণ ভিয়েতনাম এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে উত্তর ভিয়েতনাম এবং রাশিয়া। অবশেষে 75 সালে উত্তর ভিয়েতনামের সৈন্যরা দক্ষিণ ভিয়েতনাম দখল করে এবং 75 সালে দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন 1954 সালে ম্যানিলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই ফোরামটি দাঁড়িয়ে যায়। এর উদ্দেশ্য ছিল
দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিজমকে প্রতিহত করা। আনজোস প্যাক্ট আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই সমস্ত দেশের সমন্বয়ে আনজোস চুক্তি এপ্রিলের 29 তারিখ 1952 সালে স্বাক্ষরিত হয়েছিল। আরো একটি চুক্তি হলো 1955 সালে বাগদাদ চুক্তি বা স্যান্টো। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয়নি, প্রচ্ছন্ন অবস্থায় পৃষ্ঠপোষকের পর্যায়ে থেকে ব্রিটেনকে দিয়ে, ব্রিটেন, ইরাক, ইরান এই সমস্ত দেশগুলিকে নিয়ে 1955 সালে স্যান্টো বা বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমরা এই সবের বিপরীতে সোভিয়েত ইউনিয়নকে দেখি ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি স্বাক্ষর করতে, এবং এটি হলো 14 মে 1955 সালে পূর্ব ইউরোপের দেশগুলিকে এই জোটভুক্ত করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল ন্যাটোকে প্রতিহত করা। ন্যাটোর অর্থনৈতিক বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক পরিকল্পনা, মার্শাল পরিকল্পনা, তার বিপরীতে তাকে মোকাবেলা করার জন্য সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমকন বা কমিকন এই অর্থাৎ যে সমস্ত দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা আর্থিক সমস্যায় আছে তাদেরকে অর্থ সাহায্য দানের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলি বা ওয়ারশো প্যাক্ট ভুক্ত দেশগুলি পদক্ষেপ নেয় যেন তাদের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হয়। ফিলিস্তিন সমস্যা এটি বহু পুরাতন একটি সমস্যা যা আজও বিদ্যমান আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তারও আগে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালেই এই সমস্যার উৎপত্তি। ব্রিটেনের শরীফ ম্যাকমোহন চুক্তি বা সাইক্স পিকো চুক্তি এইসবের মধ্য দিয়ে ফিলিস্তিনে একটি মহা প্রবলেম দাঁড়িয়ে যায়। ইসরায়েল নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠা হয় এবং এই ইসরায়েল আরব সংঘর্ষ, যুদ্ধ সেখানে ক্রমাগতভাবে শুরু হতে আমরা দেখি। 1948 সাল, 1956, 67 এবং 1973 সালে বড় বড় 4টি যুদ্ধ সেখানে সংঘটিত হয়। সুয়েজ জাতীয়করণ 26শে জুলাই 1956। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তিনি সুয়েজকে জাতীয়করণ করেন। আমেরিকার আসওয়ান বাঁধ প্রকল্পে যখন আর্থিক সাহায্য প্রদান বন্ধ করলেন, তার প্রতিবাদে 26শে জুলাই 1956 সুয়েজকে তিনি জাতীয়করণ করে দিলেন। ফলে ব্রিটেন, ফ্রান্স যখন মিশরের উপরে আক্রমণ সানিয়ে যাচ্ছিল তখন মিশরের পাশে দাঁড়িয়ে গেল সোভিয়েত ইউনিয়ন। এইভাবে পশ্চিমা বিশ্বের সাথে সোভিয়েত ইউনিয়নের সেখানেও একটি সংঘর্ষ আমরা দেখতে পাই। অবশেষে সোভিয়েত ইউনিয়নের পাশে দাঁড়ানোর কারণে, মিশরের পাশে দাঁড়ানোর কারণে সেখান থেকে পাততাড়ি ঘটায় ব্রিটেন এবং ফ্রান্স। আফগানিস্তানের রুশ আক্রমণ আমরা দেখি 1979 সাল থেকে 88 সাল পর্যন্ত দীর্ঘকাল আফগানিস্তানের উপরে রুশ আধিপত্য বা সোভিয়েত ইউনিয়নের আধিপত্য প্রতিষ্ঠা। অবশেষে আমেরিকা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগান মুজাহিদরা সোভিয়েত সরকারকে, সোভিয়েত সৈন্যদেরকে এখান থেকে পাততাড়ি ঘটাতে বাধ্য করে। আমরা ইন্দো
ক্ষেত্রে লাওস, কম্বোডিয়াতে রুশ সহযোগিতা দেখেছি। রাশিয়া সেখানে কমিউনিস্ট শক্তিকে অস্ত্র সাহায্য, অর্থনৈতিক সাহায্য দিয়েছে। কিউবা সংকট 1959 সালে ফিদেল কাস্ট্রো কিউবার ক্ষমতা দখল করেন। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বাধীন কমিউনিস্ট শক্তি কিউবা দখল করে এবং 1961-62 সালে যখন কিউবার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংঘর্ষ হচ্ছে, সেই সময়ে রাশিয়া কিউবাতে সামরিক সাহায্য পাঠানোর জন্য জাহাজ প্রেরণ করে। তার সেই জাহাজকে প্রতিরোধ করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি যখন ঘোষণা করেন যে আমি এই জাহাজ প্রতিরোধ করব, সেই সময়ে পৃথিবী আতঙ্কের সাথে লক্ষ্য করে এক পারমাণবিক যুদ্ধে। কিন্তু সেই সময়ে রুশ নেতা ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ, তিনি সুবুদ্ধির পরিচয় দিলেন এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সমঝোতা হলো। এই সমঝোতার ফলে তিনি কিউবাতে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না, কোনো আক্রমণ করবে না, এই শর্তে জাহাজ ফিরিয়ে নিলেন এবং পৃথিবী একটি যুদ্ধ থেকে মুক্তি পেল। আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলিতেও আমরা দুই পক্ষের প্রতিযোগিতা লক্ষ্য করেছি। সেখানে আজও আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মধ্যে দেশগুলির মধ্যে কমিউনিজম এবং অ্যান্টি কমিউনিজমের একটি লড়াই আজও আমরা দেখতে পাই। 1953 সালের 5 মার্চ রাশিয়ার নেতা জোসেফ স্ট্যালিনের মৃত্যুর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অতি আগ্রাসী ভূমিকা এরপর থেকেই কমে যায়। রুশ নেতা বুলগারিন, ক্রুশ্চেভ, ব্রেজনেভ প্রমুখের শান্তিবাদী চিন্তা ভাবনা এই স্নায়ুযুদ্ধের অবসানের দিকে নিয়ে গেছে। 1963 সালে দুই দেশের মধ্যে হটলাইন চালু হয়। অর্থাৎ যে কোনো জটিল পরিস্থিতিতে রুশ নেতৃবৃন্দ যেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, এই পরিস্থিতি তৈরি হয় এবং 1963 সালে দুই দেশের মধ্যে নিরস্ত্রীকরণ বা অস্ত্র সংকলন বা অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে দেওয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। 1985 সালে রাশিয়াতে যখন মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসেন, তিনি উদারচেতা, উদার মনের নেতা। তিনি দুটি নীতি ঘোষণা করলেন। এক হলো পেরেস্ট্রয়কা, আরেক হলো গ্লাসnost। পেরেস্ট্রয়কা হলো সংস্কার আর গ্লাসnost হলো খোলামেলা নীতি। এই দুই নীতির মধ্য দিয়ে তিনি পুরাতন কমিউনিজম ধ্যান ধারণাকে কিছু বদলে দিতে চেষ্টা করেন। অবশেষে 89, 90 এবং 91 সালের দিকে ইউএসএসআর এর অধীনস্থ বা এর সঙ্গে যুক্ত রাজ্যগুলি বা রাষ্ট্রগুলি এক একটা স্বাধীন হতে থাকে। অবশেষে ইউএসএসআর ভেঙে যায় এবং স্নায়ুযুদ্ধেরও অবসান ঘটে। তা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।